রাজ্যে জঙ্গি গ্রেফতার হতে আইবির হাতে একের পর এক বিস্ফোরক তথ্য, একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে আইবির হাতে। আর যে তথ্যগুলো এই মুহূর্তে ভাবাচ্ছে তাদেরকে, কেননা এই যে জঙ্গিরা যারা গ্রেফতার হয়েছে তারা কত বড় নাশকতার ছক কষছিল তা দেখেই কিন্তু কার্যত চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে গোয়েন্দাদের। এক নজরে আপনাদেরকে দেখায় কি কি বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে এসছে। দেখুন, গোয়েন্দাদের হাতে এই মুহূর্তে যে তথ্যগুলো এসেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যানিং এবং হরিহর পাড়া নিয়ে একাধিক তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ, মোবাইলে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে যোগাযোগ। কোথায় যোগাযোগ হতো? যোগাযোগ রাখছিল জঙ্গি গোষ্ঠীর সদস্যরা, অর্থাৎ এক বা দুজন নয়, একাধিক রয়েছে। ইন্টারলিঙ্কিং এর মাধ্যমে যোগাযোগ, এর মাধ্যমে কিন্তু জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে যোগাযোগ। কি নিয়ে বৈঠক হতো? সে বৈঠক হতো অস্ত্র বিস্ফোরক নিয়ে। গোপন বৈঠক চলতো এই মোবাইল অ্যাপের মাধ্যমে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একাধিক, ভাবুন একবার, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একাধিক বৈঠক চলতো। বৈঠক করে 3 জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতৃত্ব। শাখা সংগঠনগুলিকে একত্রে আনার চেষ্টা, সে কারণেই এই বৈঠক দিনের পর দিন করে গিয়েছে সংগঠনগুলো। এবং বাংলায় সক্রিয় হচ্ছে আইসিস, জেএমবির মতো জঙ্গি গোষ্ঠীরাও। কতটা ভয়ঙ্কর হতে পারে এই বাংলার পরিণতি ভাবুন একবার। বঙ্গে বসে সক্রিয় তেহরিকে-উল-জামান এবং ছোট ছোট পকেট তৈরি করে এই জঙ্গি সংগঠন। ছোট্ট করে স্লিপার সেলও কিন্তু তারা তৈরি করা শুরু করে দিয়েছিল। প্রথমে এলাকা দখল, পরে বিস্ফোরণের পরিকল্পনা। স্টেপ বাই স্টেপ এগোচ্ছে তারা। প্রথমে এলাকাটা দখল, তারপরে সেখানে কিভাবে বিস্ফোরণ ঘটানো যায় তার পরিকল্পনা। সূত্র মারফত এই সমস্ত তথ্যগুলোই কিন্তু গোয়েন্দাদের হাতে এসেছে, যে তথ্যগুলো ইতিমধ্যে ভাবাচ্ছে গোয়েন্দাদেরকে। কেননা দেখলেন আপনারা, প্রথমে এলাকা দখল, সেই এলাকা দখল করার পর কিন্তু সেই এলাকা থেকে কিভাবে এলাকায় বিস্ফোরণ ঘটানো যায়, কোন কোন জায়গায় যাওয়া যায়, সেদিকেই কিন্তু নজর থাকছিল তাদেরকে। আর এর পাশাপাশি এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাই। মুর্শিদাবাদ থেকে যে ধৃত জঙ্গি, সেই ধৃত জঙ্গিকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে। আব্বাসকে জেরা করে এই তথ্যগুলো পেয়েছে। টার্গেট বেঁধে কাজ করতো এই ধৃত আব্বাস। ভাবুন একবার, লক্ষ্য ছিল 1 বছরের মধ্যে এবিটি নেটওয়ার্ক চাঙ্গা করা। বাংলা সহ বিভিন্ন জায়গায় চলছিল প্রশিক্ষণ দেওয়ার কাজ। প্রশিক্ষণের সময়সীমা ছিল 1 বছর, অর্থাৎ 1 বছরের মধ্যে নিজের যে টার্গেট, সেই টার্গেট পূরণ করার একটা লক্ষ্যমাত্রা তাদের ছিল। বাড়ি ভাড়া করে খারিজি মাদ্রাসা আব্বাসের 1 বছরের জন্য নেওয়া হয়েছিল বাড়ি ভাড়া, সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে। এর পাশাপাশি আরো জানাই 25,000 টাকায় বাড়ি ভাড়া নিয়েছিল আব্বাস। খারিজি মাদ্রাসায় পড়াশোনার জন্য পড়ুয়াদের খরচের জন্য চাঁদা তুলতো আব্বাস। পড়ুয়াদের খাবার, তাদের পোশাকের জন্য এই চাঁদা তুলতো ধৃত আব্বাস। এবং প্রমাণ যাতে না থাকে, প্রমাণ যাতে কোনোভাবেই ছাড়া না পড়ে, সে কারণে নিজের বাড়ি থেকে বিদ্যুৎ পৌঁছতো খারিজি মাদ্রাসায়। মুর্শিদাবাদ ক্যানিং এর পর এবারে সুন্দরবন থেকে গ্রেফতার করা হয়েছে 3 সন্দেহভাজন জঙ্গিকে। ধৃতদের মোবাইল থেকে উদ্ধার পাকিস্তানের একাধিক নম্বর, উদ্ধার হয়েছে ভুয়ো পরিচয়পত্র। ইরান থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় পৌঁছয় 3 জন। পাকিস্তান এবং বাংলাদেশের কুখ্যাত জঙ্গিদের কি নিরাপদ আশ্রয় হয়ে উঠছে এই বাংলা? কেননা দিনের পর দিন যেভাবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে যেভাবে জঙ্গিরা গ্রেফতার হচ্ছে, তাতে কিন্তু একটাই প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় রয়েছে? সাধারণ মানুষ কোথায় গেলে নিরাপদ মনে করবেন? কেননা এই জঙ্গিদের টার্গেটে রয়েছে বাংলা। জঙ্গিদের নিরাপদ আশ্রয় কি হয়ে উঠছে এই পশ্চিমবঙ্গ? আর এবারে আপনাদেরকে এক নজরে দেখাবো, এই যে সুন্দরবন থেকে 3 জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে মূলত কি কি তথ্য পাওয়া গিয়েছে, কি কি জিনিস পাওয়া গিয়েছে, যেগুলো এই মুহূর্তে গোয়েন্দাদের ভাবাচ্ছে। দেখুন একবার, সুন্দরবন থেকে জঙ্গি সন্দেহে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। তাদেরকে লাগাতার ম্যারাথন একটা জেরা করা হচ্ছে। সেই জেরায় কি কি তথ্য উঠে এসেছে, কি কি জিনিস তারা জানতে পারছেন, সেগুলো এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন, এই যে সুন্দরবন থেকে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তারা কিন্তু একটা বড়সড় নাশকতা ছক কষছিল, সেটা বলাই বাহুল্য। ধৃতদের নাম জানাই আব্দুল মোবারক, মোহাম্মদ হানিফ, আব্দুল সালাম। এই 3 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো পরিচয়পত্র, অর্থাৎ আধার কার্ডও হতে পারে সেটা, ভোটার কার্ডও হতে পারে সেটা, রেশন কার্ডও হতে পারে, কোনো না কোনো ভুয়ো পরিচয়পত্র কিন্তু ইতিমধ্যে গোয়েন্দাদের হাতে এসেছে। এই ধৃত 3 জনের কাছ থেকে উদ্ধার হয়েছে। আর কি কি পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে? 3টে মোবাইল ফোন পাওয়া গিয়েছে। এই 3টে মোবাইল ফোনে পাকিস্তানের বেশ কিছু ফোন নাম্বারও মিলেছে বলে খবর। আরও একবার জানাই, 3টে মোবাইল ফোনে পাকিস্তানের বেশ কিছু নম্বর, এবং ধৃতরা প্রত্যেকেই কোথাকার বাসিন্দা, তারা ইরানের বাসিন্দা বলে প্রাথমিক অনুমান গোয়েন্দাদের। এবং সব থেকে বড় বিষয় ইরান থেকে তারা সোজা কলকাতায়, অর্থাৎ পশ্চিমবঙ্গে তারা নিজেকে সেফ মনে করলো। কেন? ইরান থেকে প্রথমে তারা বাংলাদেশ যায়, বাংলাদেশ থেকে তারা সোজা কলকাতায় চলে আসে। অর্থাৎ জঙ্গিদের স্বর্গরাজ্য কি এই পশ্চিমবঙ্গ? যে প্রশ্নটা বারবার উঠছে। কলকাতায় শুধু আসা নয়, কলকাতায় এসে একেবারে জাকিয়ে বসেছিল তারা, একেবারে কাপড়ের ব্যবসা শুরু করেছিল এই অভিযুক্তরা। ভাবুন একবার, সুন্দরবন হয়ে আবারও বাংলাদেশ যাওয়ার চেষ্টা, অর্থাৎ ইরান থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে সোজা কলকাতা এসে তারা নিজেদের একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা, এবং সেই বিস্তারের মাধ্যমে তারা কোনো না কোনোভাবে নাশকতার একটা ছক কষছিল। তারা তাদের নাশকতার ছক কষছিল, এবং হয়তো তারা এই প্ল্যানটাকে এক্সিকিউট করার পরই সরাসরি আবারও বাংলাদেশে পাড়ি দিত, কিন্তু তার আগেই গোয়েন্দাদের জালে এই 3 সন্দেহভাজন। বাংলাদেশে মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে অপমান করা হয়েছিল। এই অপমানের পরই কুমিল্লা ছেড়ে ফেনীতে আশ্রয় নেন আতঙ্কিত আব্দুল হাই কানু। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বাংলাদেশের সাধারণ মানুষ। যদিও এই ঘটনার পর থেকে আতঙ্ক কাটেনি প্রবীণ এই মুক্তিযোদ্ধার। যে কোনো মুহূর্তে জামাতিদের হাতে খুন হতে পারেন। রিপাবলিকের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের মুখোমুখি হয়ে সেই আশঙ্কার কথাই জানান আব্দুল হাই কানু। একবার শোনাই আপনাদের ঠিক কি বলেছেন তিনি, শুনুন। ভারতীয় টেলিভিশন শুধু নয়, বিশ্ব টেলিভিশনে প্রথমবার আব্দুল হাই কানু, মুক্তিযোদ্ধা, যাকে গলায় মালা পরানোর জায়গায় জুতোর মালা পরানো হয়েছে। প্রথমেই কানু সাহেব, আমি সেই সমস্ত মানুষ যারা মুক্তিযোদ্ধার সঙ্গে ছিলেন, সেই সমস্ত ভারতীয় সেনা, ইন্দিরা গান্ধীর দেশ থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, হাত জোর করে আমরা ক্ষমা প্রার্থী কানু সাহেব। অমানবিক অত্যাচারের সময় আমি সারা ভারতবাসীর জনগণের কাছে আমরা কৃতজ্ঞ মুক্তিযোদ্ধারা। আমরাও কৃতজ্ঞ। এবং 1 কোটির ঊর্ধ্বে শরণার্থী কে খাওয়ানো পড়ানোর দায়িত্ব সে ভারত মাতা শ্রীমতী ইন্দিরা গান্ধী, যে দায়িত্ব নিয়েছিলেন ভারত সরকার এবং ভারতের জনগণ। এই জিনিসগুলো তো ভুলে যাচ্ছে মোহাম্মদ ইউনূস আর তার বাহিনী, তো ভুলে যাচ্ছে কানু সাহেব। ওনারা পারে নাই, বাস্তবায়ন করতে পারে নাই। আপনাকে তো ভারতের দালাল বলা হবে। আমাকে শুধু ভারতের দালাল বলা হয় নাই, আমাকে মাটিতে শোয়াইয়া জামাত শিবিরের ক্যাডারেরা আমার গলায় ছুরি বসাই দিছে, এবং আমারে লাথি মারে আর বলে, মালাউনের দালালেরা তোদেরকে জবাই করি, হাড় মাংস সব ছিটাই দিমু, খুঁজি পাওয়া যাবে না। আমার কি অপরাধ? আমি বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ করার কারণে অপরাধ? আজকে আমেরিকা দেখুক, আমেরিকা কতদিন চুপ করে থাকবে? ভারতের সেই সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক, মিনমিনে মিডিয়া দেখুক একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে জুতোর মালা পরানো হয়েছে, সারা পৃথিবীর মানুষ দেখতে চায়। আমি শুধু একটাই আশঙ্কা করছি, আপনি কি ভয় পেয়ে গেলেন? সে মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সহযোগিতা, যে মিত্রবাহিনীর সহযোগিতা, মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আমি কি সে বাংলাদেশে আছি না পাকিস্তানের বড় বড় বাহিনী কুকুরদের শাসনামলে আছি? আমি এই উত্তর আপনার কাছে চাই। আমার 75 বছর বয়সে 76 বছর বয়স চলে। এই মালায় শব্দের অর্থটা কি? আমার যখন লাথি মারে, ঘুষে মারে, আমার মাথায় যখন ঘুষা দেয়, তখন বলে মালাউনের দালাল, দেখাতে দালাল। আমি তো কারো দালাল নয়। আমি ভারতবাসীদের সম্মান করি। ওনারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সার্বিক সহযোগিতা করছে, মিত্র বাহিনীর হাজার হাজার সৈনিকের রক্ত দিছে। আরে তুমি কাগজে প্যাস্ট্রোট নিষিদ্ধ করতে পারবা, আমার কলম থেকে বঙ্গবন্ধুকে সরাইতে পারবা না। क्या बात, क्या बात।
মানে মুজিবুর রহমানের মূর্তি ভাঙলে, মুজিবুর রহমানের মূর্তিতে জুতোর মালা পরালেও আপনার মন থেকে মুজিবুর রহমানকে মুছে দিতে পারবে না, এটা মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের কথা বলে। আপনারা মুক্তিযোদ্ধার গায়ে হাত দিয়েন না। মুক্তিযোদ্ধার গায়ে হাত দিলে নেলসন ম্যান্ডেলা উনি 27 বছর জেল গেছে, বঙ্গবন্ধু 14 বছর জেল গেছে। আমাকে যদি মৃত্যু পর্যন্ত জেল খাটান, আমি কিন্তু বঙ্গবন্ধু এবং স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা থেকে 1 ইঞ্চিও ইনশাল্লাহ আপনারা লড়াইতে পারবেন না। বঙ্গবন্ধুর পরীক্ষিত সৈনিকেরা মাথা নোয়ায় না, কোনদিন না, এটা হতে পারে না। এবং ভারতবর্ষ যে আমাদের সহযোগিতা করছে, সেই সহযোগিতা যারা স্বীকার করে না, তারা জ্ঞান পাবি, তারা জ্ঞান পাবি, তারা জ্ঞান পাবি। এ মৌলবাদী জঙ্গিরা এবং ছাত্র শিবিরের ক্যাডারেরা তারা লেবাজে স্বাধীনতার পতাকা বাঁধে মাথায়, কলমে কিন্তু আমাদেরকে জবাই করার জন্য চুরি রাখে। আপনি বলছেন খুন হয়ে গেলে তখন কি করবেন? আমি খুন হইলাম, আমার সন্তান আছে, আমার নাতি আছে, আমার নাতিন আছে। মুক্তিযোদ্ধারা কিন্তু এখন আর একজন নাই। মানে আপনি বলছেন মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধাই হয়, আর রাজাকারের বাচ্চারা রাজাকারই হয়। আপনার চোখে এখন আগুন দেখতে পাচ্ছি আমি, কিন্তু আপনার চোখে জলও দেখতে পাচ্ছি। আপনি কি কাঁদছেন? আপনি কি ভেঙে পড়েছেন? প্লিজ ভেঙে পড়বেন না, আমরা সবাই আছি আপনার সাথে। আমার এখন আমি জ্ঞান বুদ্ধি হারা। আমি যে কোনো সময় হয়তো খুনিদের হাতে, মৌলবাদীদের হাতে আমাকে জীবন দিতে হবে, নয় আমার ছেলেরে দিতে হবে, নয় আমার মেয়ে নাতিপুতিদের দিতে হবে। আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এই অবস্থায় আছে যাদের কোনো জান মালের কোনো নিশ্চয়তা নাই। আমি চাই আপনাদের কাছে ন্যায় বিচার। আজ থেকে কিন্তু আমি আর বাঁচবো কিনা, আবার আপনার সাথে কথা আমি বলতে পারবো কিনা, বা অন্যান্য মুক্তিযোদ্ধারা কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।